গল্পের শুরুতেই আমরা দেখতে পাই দক্ষিণ ক্যারোলিনা আবহাওয়া অধিদপ্তর একটি মারাত্মক ঝড়ের বিষয়ে বারবার সতর্কতা জারি করছে। খুবই অল্প সময়ের মধ্যে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, তাই উপকূলের কাছে বসবাসকারী সবাইকে অবিলম্বে শহর খালি করার নির্দেশ দেওয়া হচ্ছে। এ সময় ডাকোটা নামের এক মেয়ে খাবার অর্ডার করার চেষ্টা করে, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তার প্রিয় রেস্তোরাঁটি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। বাইরে যেতেও প্রচন্ড ভয় পাচ্ছিল, কিন্তু ক্ষুধার কারণে শেষ পর্যন্ত ঘরের বাইরে আসতে বাধ্য করে। সে বাইরে এসে দেখে যে তার প্রতিবেশীরা তাদের জিনিসপত্র গুছিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। ঠিক তখনই এটি ফায়ার ট্রাক সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে পাশ দিয়ে চলে যায়। প্রচন্ড শব্দের ডাকোটা প্রচন্ড দিশেহারা হয়ে পড়ে এবং তার অ্যাংজাইটি অ্যাটাক শুরু হয়। আতঙ্কিত হয়ে সে বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফেরার পথে এক প্রতিবেশী তাকে বলে যে সবাইকে অবিলম্বে চলে যেতে হবে এবং তাকে গাড়িতে লিফট নেওয়ার প্রস্তাবও দেয়, কিন্তু অপরিচিত কারো সাথে গাড়িতে ওঠার চিন্তা ডাকোটাকে আরো বেশি আতঙ্কিত করে তোলে। তাই সে তার বাড়িতেই ফিরে যায়। অন্যদিকে আরেক উপকূলে তিন ভাই বোন আনন্দের সাথে একটি বিপজ্জনক জলাভূমিতে সাঁতার কাটছিল। হঠাৎ রন পানির নিচে ডুব দেয় এবং বেশ কিছু সময় আর ভেসে ওঠে না। এটা দেখে তার ছোট ভাই বোন আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক পরের মুহূর্তেই সে হাসতে হাসতে পানি থেকে বেরিয়ে আসে। তখনই তাদের পালক পিতা বিলি সেখানে এসে পৌঁছায় এবং এমন বিপজ্জনক জায়গায় আসার জন্য তাদের বকতে শুরু করে এবং তাদের তিনজনকে জোর করে তার ট্রাকে তুলে দ্রুত সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিসা নামের এক গর্ভবতী মেয়ে যে একটি মাংস প্রক্রিয়াকরণ কারখানায় কাজ করে, সে যত দ্রুত সম্ভব বাড়িতে ফেরার জন্য ছুটছে। চলে যাওয়ার আগে সে ববের কাছ থেকে বিদায়। গাড়ি চালানোর সময় সে তার মায়ের কাছ থেকে একটি ফোন পায়। তার মা বিরক্ত যে লিসা তার গর্ভে সন্তান আসার পর তাকে পরিত্যাগ করা বাগদত্তার জন্য নিউ ইয়র্ক ছেড়ে এসেছে। তিনি লিসাকে সতর্কও করেন যে হাইওয়েগুলো ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে, তাই তাকে যত দ্রুত সম্ভব উঁচু কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। ইতিমধ্যে বন্দরে সামুদ্রিক জীববিজ্ঞানী জেল তার সঙ্গী ব্রায়ানকে বলে যে সামুদ্রিক প্রাণীরা ইতিমধ্যেই উত্তরের দিকে স্থানান্তর শুরু করেছে। এমনকি হাঙরগুলো আসন্ন ঝড় থেকে বাঁচতে তাদের পথ পরিবর্তন করছে। ঠিক তখনই তারা খবর পায় যে হারিকেনটি আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন এটি 6 নম্বর ক্যাটাগরিতে পৌঁছেছে। ডেল এই খবর শোনার সাথে সাথেই তার ভাগ্নি ডাকোটাকে কল করে। ডাকোটা তখনও তার বাড়ির দরজার কাছে চুপচাপ বসে আছে। ডেল তাকে সামনে আগত মারাত্মক ঝড় সম্পর্কে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু সে একটি কথাও শোনার জন্য প্রস্তুত নয়। ডাকোটা মৃত মায়ের স্মৃতি বিজড়িত বাড়িটি ছেড়ে যেতে অস্বীকার করে। ডেল তাকে বলে যে সেও তার মাকে ডাকোটার মতোই মিস করে, কিন্তু কষ্ট থেকে বাঁচতে নিজেকে ঘরে বন্দি করে রাখা কোনো সমাধান নয়। কিন্তু ডাকোটা বাড়ি ছেড়ে যেতে সাফ অস্বীকার করে দেয়। শেষ পর্যন্ত ডেল প্রতিজ্ঞা করে যে সে নিজেই তাকে নিতে আসবে এবং তারপর কলটি কেটে দেয়। সময় কাটাতে ডাকোটা টিভি চালু করে, কিন্তু প্রতিটি চ্যানেলেই শুধু ঝড়ের সংবাদে ভরা। হতাশ হয়ে সে তার ফোন টিভির সাথে যুক্ত করে এবং তার পুরনো পারিবারিক ভিডিও দেখতে শুরু করে এবং মৃত মায়ের ভিডিওগুলো দেখে আবেগপ্রবণ হয়ে যায়। অন্যদিকে বিলি পুরো যাত্রাপথে বাচ্চাদের ওপর চিৎকার করতে থাকে। তর্কের এক পর্যায়ে সে তাদের ফাস্টার কেয়ারে ফেরত পাঠানোর হুমকিও দেয়। ঠিক তখনই রন লক্ষ্য করে যে লোকেরা শহর ছেড়ে যাচ্ছে এবং সে জিজ্ঞেস করে যে তাদেরও যাওয়া উচিত কিনা, কিন্তু বিলি এটাকে সামান্য বৃষ্টি আর বাতাস বলে উড়িয়ে দেয়। বাড়িতে পৌঁছানোর পর ডি জান্দা নিয়ে চিন্তা করে, কিন্তু বিলি আত্মবিশ্বাসের সাথে দাবি করে যে এতে মজবুত ইম্প্যাক্ট রেজিস্ট্যান্ট গ্লাস লাগানো আছে। এরপর সে বেসমেন্টে স্ত্রী র্যাসেলের কাছে চলে যায় এবং বাচ্চাদের নিয়ে অভিযোগ করতে থাকে। র্যাসেল তাকে শান্ত করে এবং মনে করিয়ে দেয় যে বাচ্চাদের দেখাশোনা করার জন্য পাওয়া টাকা দিয়েই তো তারা চলছে। ঠিক তখনই ডি নিচে নেমে এসে খাবার কিছু আছে কিনা জিজ্ঞেস করে। তখনই সে বেসমেন্টের ফ্রিজে বেশ কিছু দামি স্টেক লক্ষ্য করে, আর এ কারণে বিলি তার উপর রেগে যায়। র্যাসেল তাকে কয়েক টুকরো রুটি দেয় এবং কঠোরভাবে মনে করিয়ে দেয় যে বেসমেন্টে প্রবেশ তাদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। ডি চুপচাপ উপরে উঠে আসে ও বাকি বাচ্চাদের স্টেকের বিষয়টা জানায়। ওদিকে সৈকতের কাছে এক দম্পতি হাঙরের আক্রমণের শিকার হয়েছিল, তাই বন্দরে সাংবাদিক জো ডেলের কাছে এই বিষয়ে জানতে চায়। ডেল ঘটনাটি জানত না, তাই জো বলে যে কিছু সাক্ষী দাবি করে যে সেখানে দুটি হাঙর ছিল। ডেল বলে করে যে গ্রেট হোয়াইট শার্ক জোড়ায় শিকার করে না, তারা সম্ভবত বুল শার্ক ছিল, কিন্তু জো এই কথা এড়িয়ে যায় এবং সে ক্যামেরার সামনে ঘটনাটিকে অতিরঞ্জিত করতে শুরু করে। তাই তখন ডেল সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিসা সাহায্যের খোঁজে বেশ কয়েকটি দোকানে থামে, কিন্তু পুরো এলাকাটি তখন প্রায় জনশূন্য হয়ে পড়েছে। তার মা আবার ফোন করেন, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে কল কেটে যায়। সেই মুহূর্তে লিসা হঠাৎ তার পেটে তীব্র ব্যথা অনুভব করে। সে ধরে নেয় যে এটি চাপের কারণে হচ্ছে, তাই নিজেকে শান্ত করতে গান শুনতে শুরু করে। কিন্তু এবার ঝড়টি তার আসল শক্তি দেখাতে শুরু করে। শক্তিশালী বাতাস ভবনগুলোর ক্ষতি করতে শুরু করে, বিদ্যুৎ চলে যায় এবং বিশাল সমুদ্রের ঢেউ শহরের দেয়ালের ওপর আছড়ে পড়ে। একটু পরেই বাঁধ ভেঙে পড়ে এবং প্রচণ্ড গতিতে বন্যার পানি
শহরে ঢুকে পড়ে। বিপদ দেখে লিসা অ্যাক্সিলারেটরে চাপ দেয়, কিন্তু হঠাৎ তার ঠিক সামনে একটি ট্রাক চলে আসে। সে কোনোমতে ব্রেক চেপে গাড়ি থামিয়ে দেয়। বব ট্রাক থেকে বেরিয়ে আসে এবং তাকে সতর্ক করে যে বেশ কয়েকটি বড় গাছ পড়ার কারণে সামনের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ। কিন্তু বন্যার পানি উল্টা দিক থেকেও দ্রুত বাড়ছে। কোনো উপায় না দেখে লিসা গাড়ি চালিয়ে সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু তার গাড়িটি একটি বড় গাছের সাথে আটকে যায়। একই সময়ে বব দ্রুত তার ট্রাক ঘোরাবার চেষ্টা করে, কিন্তু একটি বিশাল ঢেউ এসে ট্রাকে আঘাত করে এবং ট্রাকটিকে গভীর পানির দিকে টেনে নিয়ে যায়। শক্তিশালী স্রোত ট্রাকটিকে ধাক্কা দিতে থাকে, ফলে সেটা বৈদ্যুতিক খুঁটি ও কাছাকাছি ভবনের সাথে ধাক্কা খায়। লিসা দেখে যে ট্রাকটি সরাসরি তার দিকে ভেসে আসছে আর তার নিজের গাড়িটি সম্পূর্ণ আটকে থাকে। ঠিক তখনই আরেকটি বিশাল ঢেউ এসে তার গাড়িটিকে ভাসিয়ে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে পুরো শহর বন্যার পানির নিচে অদৃশ্য হতে শুরু করে। প্রচন্ড স্রোত লিসার গাড়িকে একটি বিশাল গাছের ওপর আছড়ে ফেলে। আঘাতটি এতই জোরে ছিল যে একটি মোটা ডাল উইন্ডশিল্ড ভেঙে গাড়ির ভেতর ঢুকে পড়ে। পানি খুব দ্রুত গতিতে ক্যাবিনে ঢুকতে শুরু করে। লিসা মরিয়া হয়ে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সে গাড়ির ভেতরে আটকে পড়ে। এ সময় ববের ট্রাকটিও ভেসে গিয়ে একটি বিশাল মূর্তির সাথে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে ট্রাকের ভেতরে রাখা মাংসগুলা পানিতে ছড়িয়ে পড়ে, যা উপকূলে থাকা ভয়ানক শিকারীদের আকর্ষণ করে। অন্যদিকে বিলির বাড়ির আঙিনাতেও বন্যার পানি ঢুকতে শুরু করে। র্যাচেল বারবার বিলিকে সতর্ক করে, কিন্তু সে ওর কথাই কোনো গুরুত্বই দেয় না। হঠাৎ একটি বিশাল ঢেউ জানালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং বিলিকে মাটিতে ফেলে দেয়। র্যাচেল অবিলম্বে সবাইকে নিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু কোনো উপায় খুঁজে পায় না। তখন রন মনে করিয়ে দেয় যে তাদের গাড়িতে বিশেষ স্নরকেল সিস্টেম লাগানো, যার সাহায্যে গভীর পানির মধ্য দিয়েও গাড়ি চালানো যায়। অন্যদিকে ডাকোটার বাড়ির নিচতলায় পানি ঢুকতে শুরু করায় সে দৌড়ে উপরতলায় উঠে পড়ে। তখনই জানলা দিয়ে বাইরে তাকিয়ে সে বন্যার মাঝখানে লিসার আটকে পড়া গাড়িটি লক্ষ্য করে। এ সময় রাস্তায় ছোট নৌকায় করে চলতে থাকা দুজন লোক লিসার সাহায্যের আর্তনাদ শুনতে পায়। এটা দেখে এক মুহূর্ত নষ্ট না করে স্কট নামের একজন পানিতে ঝাঁপ দেয় এবং সাঁতরে লসার গাড়ির কাছে আসে। এরপরে সে গাড়ির ছাদের ওঠে আটকে থাকা ডালটি সরানোর চেষ্টা করে, কিন্তু প্রচন্ড বাতাস তাকে পানিতে ফেলে দেয়। স্কট তখন তার বন্ধু জিমিকে ট্রাক থেকে একটি কাটার নিয়ে আসতে বলে। জিমি সেটিটি নিয়ে ফিরতে থাকে, কিন্তু হঠাৎ পানির নিচে অদৃশ্য হয়ে যায়। প্রথমে সবাই মনে করে যে স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু একটু পরেই সে যন্ত্রণায় চিৎকার করতে করতে আবার ভেসে ওঠে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার একটি হাত সম্পূর্ণ নেই। কি ঘটেছে তা বোঝার আগেই কোনো এক অদৃশ্য শক্তি জিমিকে আবার পানির নিচে টেনে নিয়ে যায়। স্কট তাকে বাঁচাতে সামনে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ডাকোটা পানির মধ্যে বিশাল একটি পাখনা দেখতে পায়। সে বুঝতে পেরে জানালা খুলে চিৎকার করে সতর্ক করে যে পানিতে একটি হাঙর আছে। স্কট তার কথা শুনতে পায় না, কিন্তু লিসা এটা শুনে ও স্কটকে সতর্ক করতে থাকে। অন্যদিকে ববও তার ট্রাক থেকে বের হওয়ার জন্য লড়াই করছিল। অনেক চেষ্টার পর সে শেষ পর্যন্ত দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু পানিতে নামা মাত্রই একটি বিশাল হাঙর তাকে আক্রমণ করে। বব তার সব শক্তি দিয়ে লড়াই করে, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে অন্ধকার পানিতে তলিয়ে যায়। ওদিকে স্কট অবশেষে হাঙরটিকে দেখতে পায়। সে মরিয়া হয়ে সাঁতরে সরার চেষ্টা করে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। দৈত্যাকার হাঙরটি তাকে ধরে ফেলে এবং বারবার লিসার গাড়ির সাথে আছড়াতে থাকে। একটু পরে তাকে পানির গভীরে টেনে নিয়ে যায়। হতভম্ব লিসা তার চোখের সামনে ভয়াবহ দৃশ্য দেখে কিন্তু কিছুই করতে পারে না। অন্যদিকে ডেল এবং ব্রায়ান তাদের নৌকায় বসে খবর শুনছিল। তারা জানতে পারে যে মারাত্মক বন্যায় অ্যানভিল শহরটি সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এই কথা শুনে ডেল ডাকোটার জন্য চিন্তিত হয়ে পড়ে। সে কম্পিউটারে এলাকার ডেটা চেক করে জানতে পারে যে শহর রক্ষা বন্যা বাঁধ ভেঙে যাওয়ার ফলে পুরো শহর পানির নিচে তলিয়ে গেছে। কিছুক্ষণ পর ডেল এবং ব্রায়ান সাংবাদিক জো এবং তার ক্যামেরাম্যানের সাথে একটি গাড়িতে চড়ে রওনা হয়। দুই পক্ষ একটি চুক্তি করেছে। জো তাদের অ্যানভিলে নিয়ে যাবে এবং বিনিময়ে সে পুরো উদ্ধার অভিযানের দৃশ্য ভিডিও করবে। অন্যদিকে বিলি এবং র্যাচেল ঘর থেকে বেরিয়ে বন্যার পানির মধ্য দিয়ে গ্যারেজের দিকে এগিয়ে যায়। বাচ্চারা নার্ভাস হয়ে উপরের তলা থেকে তাদের দেখে। হঠাৎ তারা একটি বিশাল হাঙরকে পানির মধ্যে ঘুরতে দেখে ভয়ে চিৎকার করে ওঠে। বিলি যেই গাড়ির কাছে পৌঁছায়, হাঙরটি পানি থেকে বেরিয়ে আসে এবং তার হাত কামড়ে ছিঁড়ে ফেলে। সে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে হাঙরটি র্যাচেলের দিকে ঘুরে তাকেও আক্রমণ করে। জানালা দিয়ে এসব দেখে আতঙ্কিত বাচ্চারা সাহায্যের জন্য চিৎকার করে। বিলি তাদের দিকে তাকায়, কিন্তু তাদের বাঁচানোর চেষ্টা করার পরিবর্তে সে নিজে বাঁচতে ট্রাকের দিকে ছুটতে থাকে। কিন্তু ভাগ্য আর তার সহায় নেই। সে ট্রাকের কাছে পৌঁছানো মাত্রই হাঙরটি তাকে আবারও আক্রমণ করে। একই
সময় বাচ্চারা জানালা দিয়ে র্যাচেলকে দেখতে পেয়ে মনে করে যে সে হয়তো বেঁচে গেছে, কিন্তু মাত্র 1 সেকেন্ড পরে সেও পানির নিচে হারিয়ে যায়। অন্যদিকে লিসার অবস্থার আরো অবনতি হতে থাকে। তার গাড়িটি এখন প্রায় পানিতে পূর্ণ হয়ে ডুবে যাওয়ার দ্বার প্রান্তে। ডাকোটা সাহায্যের জন্য ডাকার চেষ্টা করে, কিন্তু কেউ সাড়া দেয় না। লিসা সাহায্যের জন্য ডাকোটাকে অনুরোধ করে। আতঙ্কিত ডাকোটা বলে যে বাইরে হাঙর সাঁতার কাটছে, তাই সে পানিতে নামতে পারবে না। তখন লিসা বলে যে সে গর্ভবতী এবং তার সন্তানের জীবন বাঁচাতে অনুরোধ করতে থাকে। এই কথা শুনে ডাকোটা ভয়ে জমে যায়, কিন্তু এবার সে তার ভয়কে জয় করে নিচে নেমে যায় এবং আসবাবপত্রের ওপর দিয়ে সাবধানে এগিয়ে গিয়ে রান্নাঘরে পৌঁছায়। এরপরে সে জানালা দিয়ে বের হওয়ার আগে একটি বড় ছুরি নেয়। যেই সে বাইরে পা রাখে তার পা পিছলে যায় এবং সরাসরি বন্যার পানিতে পড়ে যায়। তবে সে কাছে থাকা একটি গাড়ি ধরে ফেলে এবং কোনো মতে ছাদে উঠে পড়ে। হাঙরের দিকে কড়া নজর রেখে সাবধানে পা ফেলে সে লিসার গাড়ির কাছে পৌঁছায়। এরপরে ছুরি দিয়ে ডাকোটা গাড়ির ছাদ এবং আটকে থাকা ভারী ডালগুলো কাটতে শুরু করে এবং অনেক কষ্টে লিসাকে গাড়ি থেকে বের করে আনতে সক্ষম হয়। এরপরে তারা ডাকোটার বাড়িতে ফিরে যায়। ভেতরে ডাকোটা লিসাকে একটি তোয়ালে দেয় এবং লিসাকে জানায় যে তার বাবা মা কেউই বেঁচে নেই। লিসা পরামর্শ দেয় যে তাদের ছাদে উঠে একটি সংকেত দেওয়া উচিত, যাতে কোনো উদ্ধারকারী দল তাদের দেখতে পায়। কিন্তু ঠিক তখনই লিসার প্রসব বেদনা শুরু হয়। ডাকোটা দ্রুত পর্দা ছিঁড়ে নিয়ে ছাদে ওঠে এবং সেটি ব্যবহার করে একটি বিশাল হেল্প সাইন তৈরি করে। যখন সে ঘরে ফিরে আসে, লিসার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। তাকে পরীক্ষা করার পর ডাকোটা আতঙ্কিত হয়ে বুঝতে পারে যে বাচ্চাটি জন্ম নিতে চলেছে। বাইরে পানি রক্তপিপাসু হাঙরে পূর্ণ ছিল, আর ভেতরে একটি নতুন জীবন পৃথিবীতে আসতে চলেছে। অন্যদিকে ব্রায়ান তার মেরিন ট্র্যাকিং সিস্টেম পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ সে আবিষ্কার করে যে নেলি নামের একটি বিশাল প্রেগনেন্ট গ্রেট হোয়াইট শার্ক ডাকোটার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে। জো সেই নাম শুনে চমকে ওঠে। ডেল ব্যাখ্যা করে যে নেলি এমন একটি হাঙর যাকে তাদের দল গত 3 বছর ধরে ট্র্যাক করছে। এ সময় রাস্তায় বন্যার পানি এত উঁচুতে উঠে যায় যে তাদের গাড়ি আর সামনে যেতে পারে না। তাই সবাই নেমে পড়ে এবং নৌকা তৈরির প্রস্তুতি শুরু করে। ঠিক তখনই ব্রায়ান দেখে যে ইন্টারনেট চলে গেছে এবং তাদের ট্র্যাকিং সিস্টেম আর কাজ করছে না। তার মানে এখন তাদের কোনো ম্যাপের সাহায্য ছাড়াই বন্যা দুর্গত অঞ্চলে প্রবেশ করতে হবে। রওনা দেওয়ার পর ডেল গ্রেগের সাথে যোগাযোগ করে গ্রেগ নিশ্চিত করে যে তারা সঠিক দিকেই যাচ্ছে, কিন্তু সে তাদের সতর্ক করে যে সামনের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া উচিত। যাত্রাপথে তারা বেশ কয়েকটি মৃত প্রাণীর ভাসমান দেহ দেখতে পায়। এই দৃশ্যটি স্পষ্ট করে দেয় যে হাঙরগুলো পুরো এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে। অন্যদিকে বিলির বাড়ির ভেতরে পানি বাড়তেই থাকে। 3 ভাই বোন একটি টেবিলের ওপর বসে মরিয়া হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। তারপর তারা সামনের দরজাটি পুরোপুরি খোলা দেখতে পায় এবং ভয় পেতে থাকে যে কোনো সময় একটি হাঙর ভেতরে ঢুকে পড়তে পারে। ডি সাবধানে ভাসমান আসবাবপত্রের ওপর দিয়ে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু সেটি বন্ধ করার ঠিক আগো মুহূর্তে দরজা খুলে এটি হাঙর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ডি কোনো মতে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়, কিন্তু নিজেকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তখনই রন দ্রুত এগিয়ে গিয়ে তাকে সাহায্য করে এবং শেষ মুহূর্তে পড়ে যাওয়া থেকে বাঁচায়। তারা নিরাপদে টেবিলের ওপর ফিরে আসে। রন তখন ভাই বোনদের সাথে একটা প্ল্যান তৈরি করে যে বন্যার পানি এখনো বাড়ছে আর বাড়ির ভেতরে ইতিমধ্যে 2টি হাঙর সাঁতার কাটছে। তাদের প্রথমে তাদের বিভ্রান্ত করতে হবে। ডিওকে বেসমেন্টে থাকা মাংসের স্টেকের কথা মনে করিয়ে দেয়। উইল ভয়ে বলে যে তাদের তো সেখানে যাওয়া নিষেধ, কিন্তু রন হেসে উত্তর দেয় যে এখন তাদের আটকানোর কেউ নেই। বিলি তাদের সাথে কতটা খারাপ আচরণ করেছে তা নিয়ে ওরা কিছুক্ষণ কথা বলে। হঠাৎ বিলি পানি থেকে টেবিলের ওপর উঠে পড়ে ও আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে র্যাচেলের কি হয়েছে। রন জানায় যে র্যাচেল মারা গেছে এবং বিলিকে মনে করিয়ে দেয় যে সে নিজেকে বাঁচাতে বাচ্চাদের ফেলে রেখে গিয়েছিল। তখন বিলি দাবি করে যে সে শুধু সাহায্য পাওয়ারই চেষ্টা করছিল, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এ সময়ও বিলি তার উগ্র আচরণ দেখানো বন্ধ করে না। অসহায় অবস্থাতেও সে বাচ্চাদের ওপর বিভিন্ন হুকুম করতে শুরু করে এবং এমনকি বলে যে হাঙর বাচ্চাদের আক্রমণ করে না। তখনই উইল পানিতে ভাসমান একটি খাম দেখতে পায়। খামটি উঠিয়ে দেখে ভেতরে একটি সরকারি চেক। তখন বাচ্চারা আসল সত্যটি বুঝতে পারে। বিলি এবং র্যাচেল কখনোই তাদের ভালোবাসার জন্য লালন পালন করেনি, বরং ওদের লালন পালনের জন্য সরকার থেকে প্রতি মাসে তাদেরকে টাকা দেয়া হতো। কিন্তু বিলি ও র্যাচেল তাদের শুধু শুকনো রুটি খেতে দিত, আর বাকি টাকা দিয়ে তারা নিজেদের ভোগ বিলাসের পিছে ব্যয় করত। আসল সত্য প্রকাশ হয়ে যাওয়ার পর বিলির প্রতি ওদের প্রচন্ড ঘৃণা সৃষ্টি হয়। বিলি তখন উইলের হাত থেকে খামটি নিতে ও রনকে মারার চেষ্টা করে, কিন্তু এবার রন আর ভয় পায় না। সে বিলির হাত ধরে ফেলে আর ডি তার মুখে কষে একটি লাথি মেরে দেয়। বিলি সরাসরি পানিতে পড়ে যায়। ঠিক তখনই হাঙরটি তাকে আক্রমণ করে। কিছুক্ষণের মধ্যেই বিলির জীবনের করুণ পরিণতি ঘটে। এই সুযোগকে কাজে লাগিয়ে রন পানিতে নেমে সাঁতরে বেসমেন্টে চলে যায়। সে কিছু সরবরাহ নেয়, কিন্তু ফেরার সময় তার সোয়েটারটি একটি হুকের সাথে আটকে যায়। রন নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই হাঙরটি বেসমেন্টে চলে
চলে আসে। হাঙরের চোখে পড়লেই তার মৃত্যু নিশ্চিত। তবে আতঙ্কিত না হয়ে রন পানিতে এক বালতি রং ছুঁড়ে মারে। হাঙরটি বিভ্রান্ত সেদিকে ছুটে গেলে সে সোয়েটারটি ছিঁড়ে নিজেকে মুক্ত করে এবং দ্রুত সাঁতার কেটে ফিরে আসে। শেষ মুহূর্তে হাঙরের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পায়। টেবিলের ওপর ফিরে এসে সে যেই বাক্সটি নিয়ে এসেছিল তা খোলে, কিন্তু ভিতরে তাকিয়ে ভয় ও বিস্ময়ে তাদের চোখ বড় বড় হয়ে যায়, কেননা বাক্সটি ডিনামাইটে পূর্ণ ছিল। অন্যদিকে ড্যাকোটার বাড়িতে বন্যার পানি উপরের তলা পর্যন্ত পৌঁছে গেছে। বিছানায় শুয়ে থাকা লিসার প্রসব বেদনা আরও তীব্র হচ্ছে। বাইরে বন্যার পানিতে মানুষ খেকো হাঙরগুলো চক্কর দিচ্ছে, আর ভেতরে যে কোনো সময় একটি শিশু জন্ম নিতে চলেছে। ডাকোটা বুঝতে পারে যে এখন লিসা এবং তার সন্তানকে বাঁচাতে চাইলে তাকে যেভাবেই হোক স্কটের নৌকায় পৌঁছাতে হবে। ঠিক তখনই তার মনে পড়ে ডেল একবার তাকে বলেছিল যে পানির কম্পন আহত মাছের মতো মনে হয়, যার ফলে হাঙরগুলো সেদিকে ছুটে আসে। সে বাড়ির চারপাশ থেকে বেশ কয়েকটি ছোট ভাইব্রেটিং ডিভাইস সংগ্রহ করে সেগুলোকে পলিব্যাগে ভরে বন্যার পানিতে ছুঁড়ে মারে। পরিকল্পনাটি নিখুঁতভাবে কাজ করে। হাঙরগুলো দ্রুত ভাসমান ব্যাগগুলোর দিকে ছুটতে শুরু করে। এই সুযোগে ডাকোটা পানিতে নেমে পড়ে। ডুবে থাকা বস্তুগুলোকে আড়াল করে মাথায় ফ্ল্যাশলাইট বেঁধে সে সাবধানে সামনে এগিয়ে যায়। বেশ কয়েকবার হাঙরগুলো তার একদম কাছে চলে যায়। একবার সে পা গুটিয়ে নিয়ে অল্পের জন্য হাঙরটির হাত থেকে রক্ষা পায়। প্রতি মুহূর্তে সে মৃত্যুর ভয় পেতে থাকে, তবে শেষ পর্যন্ত সে সফলভাবে নৌকায় পৌঁছে যায়। অন্যদিকে নৌকায় ডেল তার হাঙর নিয়ে গবেষণা করতে আগ্রহী হয়ে ওঠার গল্প সবাইকে শোনাতে থাকে। অনেকদিন আগে একটি মারাত্মক নদীর শিকারী তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দুটি হাঙর আবির্ভূত হয়ে তাকে তাড়িয়ে দেয়। সেই দিনই প্রথমবার ডেল একটি মারাত্মক শিকারীর চোখে ভয় দেখেছিল। তখনই ব্রায়ানের কম্পিউটার হঠাৎ ট্র্যাকিং নেটওয়ার্কে পুনরায় সংযোগ হয়। স্ক্রিনে তাকিয়ে সবাই একেবারে বাকরুদ্ধ হয়ে যায়। পুরো শহর হাঙরে কিলবিল করছে। একটু সামনে তারা একটি পরিত্যক্ত পুলিশের গাড়ি দেখতে পায়। ভেতরের বৈদ্যুতিক অস্ত্রগুলো দেখার পর ডেল দ্রুত একটি নতুন পরিকল্পনা তৈরি করে। সকালের দিকে ডাকোটার বাড়িটিও ভেঙে পড়তে শুরু করে। বন্যার পানি এতটাই বেড়ে গেছে যে লিসা প্রায় ছাদের সঙ্গে ঠেকে যায়। তার সাহায্যের জন্য আর্তনাদ শুনে ডাকোটা কাছের একটি বাড়ির জানালা ভেঙে ফেলে এবং ভেতরে একটি হারপন গান খুঁজে পায়। একই সময়ে লিসা বুঝতে পারে যে শিশুটি যে কোনো মুহূর্তে জন্ম নিতে চলেছে। সে শান্ত থাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু হঠাৎ পুরো বাড়িটি প্রচণ্ড শব্দে ভেঙে পড়তে শুরু করে। বিছানা এবং তার চারপাশের সবকিছু বন্যার পানিতে ভেসে যায়। লিসা কোনো মতে আবার সাঁতার কেটে পানির উপরে ফিরে আসতে সক্ষম হয় এবং ঠিক সেই মুহূর্তে তার সন্তানের জন্ম হয়। যখন মৃত্যু তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, সেই বিপদসংকুল পরিস্থিতির মাঝে একটি নতুন জীবন পৃথিবীতে আসে। লিসা দ্রুত শিশুটিকে তার বুকে শক্ত করে ধরে রাখে, কিন্তু শিশুর কান্না বন্যার পানিতে প্রতিধ্বনিত হয়ে হাঙরগুলোকে তাদের দিকে আকৃষ্ট করে। একটি বিশাল হাঙর সরাসরি তাদের দিকে তেড়ে আসে। নিজের সন্তানকে বাঁচাতে লিসা কাঠের একটি টুকরো তুলে নিয়ে সর্বশক্তি দিয়ে তাকে আঘাত করে। ঠিক তখনই আরেকটি হাঙর পেছন থেকে আক্রমণ করে, কিন্তু ডাকোটা হারপুন গান ফায়ার করে এবং সরাসরি তার মুখে আঘাত করে। আহত হাঙরটি পিছিয়ে যায়। ডাকোটা দ্রুত নৌকাটি কাছে নিয়ে আসে এবং লিসাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু তার আগেই আরেকটি হাঙর প্রচণ্ড শক্তিতে নৌকাটিকে আঘাত করে। নৌকাটি উল্টে সবাইকে আবার পানিতে ফেলে দেয়। ঠিক তখনই ডেল এবং তার দল সেখানে এসে পৌঁছায়। ডেল একটি বৈদ্যুতিক ডিভাইস সক্রিয় করে এবং পানিতে ছুঁড়ে মারে। শক্তিশালী বৈদ্যুতিক শক বেশিরভাগ হাঙরকে ভয় দেখিয়ে সরিয়ে দেয়, কিন্তু একটি আহত হাঙর আবারও আক্রমণ করার জন্য এগিয়ে আসছিল। হঠাৎ পানির নিচ থেকে আরো বড় একটি ছায়া বেরিয়ে আসে। এটি নেলি। দৈত্যাকার গ্রেট হোয়াইট শার্কটি আক্রমণকারী হাঙরটিকে তার বিশাল চোয়াল দিয়ে কামড়ে ধরে এবং এক নিমিষেই তাকে কতম ফেলে। অন্যদিকে বাচ্চারাও নিজেদের বাঁচানোর জন্য একটি মারাত্মক পরিকল্পনা তৈরি করে। তারা ডিনামাইটের লাঠির সাথে মাংসের টুকরো বেঁধে পানিতে ছড়ে মারে, কিন্তু কোনো হাঙর টোপের কাছে আসে না। তারপর উইল মনে করে যে হাঙর কম্পনের প্রতি আকৃষ্ট হয়। এই কথা শুনে তিন ভাই বোন পানিতে নেমে পড়ে এবং পানি ঝাপটাতে শুরু করে। মুহূর্তের মধ্যে হাঙরগুলো তাদের দিকে ছুটে আসে। উইল এবং ডি নিরাপদে সাঁতার কেটে চলে আসে, কিন্তু রনের সোয়েটারটি আবারও আটকে যায়। কোনো মতে সে নিজেকে মুক্ত করে ভাই ও বোনের কাছে পৌঁছায়। তখনই প্রতিটি হাঙর ডিনামাইটের চারপাশে জড়ো হয়ে যায়। একটু পরেই একটি বিকট বিস্ফোরণে পানি কেঁপে ওঠে এবং হাঙরের টুকরোগুলো সব দিকে ছড়িয়ে পড়ে। অবশেষে দুঃস্বপ্নের অবসান ঘটে। ঠিক তখনই উইল বিলের ট্রাকের চাবি খুঁজে পায়। তিন ভাই বোন দ্রুত ভেতরে উঠে পড়ে এবং গাড়ি চালিয়ে বন্যা কবলিত এলাকা থেকে দূরে চলে যায়। অন্যদিকে ডেলের দল সফলভাবে ডাকোটা, লিসা এবং নবজাতক শিশুকে উদ্ধার করে। অনেক দিন পর প্রথমবারের মতো ডাকোটা তার মামা ডেলকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তার বাহুতে ঝাঁপিয়ে পড়ে। ব্রায়ান লিসার হাতে তার ফোন দেয় যাতে সে তার মাকে কল করতে পারে। অশ্রুসিক্ত চোখে লিসা
তাকে জানায় যে সে নিরাপদ আছে এবং সে দাদি হয়েছে। নৌকাটি ধীরে ধীরে নিরাপদ এলাকার দিকে এগিয়ে যায় আর জো তার ক্যামেরা দিয়ে পুরো ঘটনা রেকর্ড করতে থাকে। আর এভাবেই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।